হাই বন্ধুরা, আজকে আমরা পরমাণুর গঠন সম্বন্ধে প্রথম ক্লাসটা আলোচনা করব। পরমাণুর গঠন প্রথমে কোশ্চেন হলো রাদারফোর্ডের সোনার পাতের পরীক্ষা বর্ণনা। রাদারফোর্ড প্রথম পরমাণুর গঠন সম্বন্ধে আলোচনা করেছিলেন তার সোনার পাতের পরীক্ষার সাহায্যে। আমি আগে চিত্রটা এঁকে ফেলি, ধরতে পারবে সবাই। জিঙ্ক সালফাইড দ্বারা প্রলিপ্ত পর্দা $20,000 রশ্মি পাঠানোর পর একটা রশ্মি সোজা যে ফিরে আসে, আর যারা একদম কাছ দিয়ে যায় তারা বহির্মুখীভাবে বেঁকে যায়। যারা দূর দিয়ে যায় তারা সোজা বেরিয়ে যায়। .0004 মিলিমিটার বেধসম্পন্ন সোনার পাত। চিত্র রাদারফোর্ডের সোনার পাতের পরীক্ষা। আমরা ছবিটা ড্র করে ফেলেছি। .0004 মিলিমিটার বেধসম্পন্ন সোনার পাতকে মাঝখানে রেখে তার এক পার্শ্বে RAC এবং ঠিক তার বিপরীত পার্শ্বে জিঙ্ক সালফাইড দ্বারা প্রলিপ্ত পর্দা রেখে পর্যবেক্ষণ করা হলো। RAC, RA ফর রেডিয়াম, C মানে তার কোনো একটা আইসোটোপকে ইন্ডিকেট করছে। রেডিয়ামটা এই কারণে নেওয়া হয়েছে, ও তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করবে, আলফা বিটা গামা। আমাদের ধনাত্মক রশ্মি দরকার, তার মানে আলফা রশ্মি দরকার, তাই এভাবে করা হয়েছে। পর্যবেক্ষণে যেটা ধরা পড়ল, 20,000 রশ্মি পাঠানোর পর একটা রশ্মি কিছু দূর গিয়ে আবার ফিরে চলে আসে। এ থেকে রাদারফোর্ড সিদ্ধান্ত নিয়েছিলেন পরমাণুর প্রায় সমস্ত ভর উহার কেন্দ্রে বর্তমান। কেন্দ্রকে ভেদ করতে পারেনি, তার মানে ওখানে মাস ভর আছে। যেমন সোলজাররা যুদ্ধের সময় বালি দিয়ে বাংকার বানানো হয়, ওই মাস বুলেট ভেদ করতে পারে না। এটা হচ্ছে তার চিন্তা ভাবনা। কতিপয় রশ্মি কিছু দূর গিয়ে বহির্মুখীভাবে বেঁকে যায়। এর কারণ হলো ও ধনাত্মক রশ্মি পাঠিয়েছে, বিকিরণ করছে, বিকিরণ নয় বেঁকে যাচ্ছে, রিফ্লেক্ট করছে, তার মানে কেন্দ্রেও ধনাত্মক আধান বর্তমান থাকে। অধিকাংশ রশ্মি সোজা বেরিয়ে যায়। এ থেকে রাদারফোর্ড সিদ্ধান্ত নিলেন পরমাণুর অধিকাংশ স্থানই প্রায় ফাঁকা। এ হলো রাদারফোর্ডের সোনার পাতের পরীক্ষা। এই সিদ্ধান্তগুলোতে এসেছিলেন। এরপর আমরা আলোচনা করব রাদারফোর্ডের অ্যাটমিক মডেল থিওরি, রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ড পরমাণু মডেল, এখানে একটা প্রশ্ন থেকে যায়, স্যার মডেল এবং
পরীক্ষার মধ্যে কি পার্থক্য? বাবুরে, পরীক্ষা মানে হলো পর্যবেক্ষণ সিদ্ধান্ত, আর মডেল হলো কল্পনা, স্রেফ ড্রিম। তুমি একটা কল্পনায় কোনো কিছু ছবি আঁকছো। বাবা এসে বলল আমরা কাল দীঘা যাচ্ছি, এর আগে কোনোদিন দীঘা যায়নি। সঙ্গে সঙ্গে দীঘার একটা কাল্পনিক মডেল আমরা এঁকে ফেললাম। বিস্তীর্ণ জলরাশি, বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে, মানুষজন স্নান করছে সবাই মিলে, পাশে ঝাউবন রয়েছে, বড় বড় হোটেলগুলো উকি মারছে। যে দেখলে কিছু ঠিক হয়েছে, কিছু ভুল হয়েছে, অথবা কিছুই ঠিক হয়নি, অথবা পুরোটাই ঠিক হয়ে গেছে। মডেল নানাবিধ হতে পারে। আমরা তো এই সমস্ত বেড়াতে যাওয়া, খাওয়ার, এগুলো নিয়ে স্বপ্ন দেখি। রাদারফোর্ডের স্বপ্ন দেখা হয়েছিল পরমাণুর ভেতরকার সজ্জা কি হতে পারে। সেই সজ্জা দেখতে এসে রাদারফোর্ড প্রথমে মন্তব্য করলেন, একটা পরমাণু তো হবে গোলাকার, গোলকাকার, স্ফিয়ার শেপ, যার কেন্দ্রে থাকবে নিউক্লিয়াস এবং বিভিন্ন ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকবে, ঠিক যেন সৌরজগতের মতো। এই কথা বলে রাদারফোর্ড অনেক বিপদগামী হয়েছিলেন। সবাই বলল আপনার মডেল পরিচ্ছন্ন নয়, কক্ষপথের ধারণা আমরা ঠিক বুঝতে পারছি না। আপনি বললেন যে কোনো ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকবে, আমরা তো জানতে পারলাম না নিউক্লিয়াস থেকে কত দূরে ঘুরবে, আমরা তো জানতে পারলাম না একটা কক্ষপথে কটা ইলেকট্রন ঘুরবে, এগুলো আমরা জানতে পারলাম না। ইলেকট্রনগুলো সবাই কি একই দিকে মুখ করে ঘুরবে না উল্টো দিক থেকে মুখ করে ঘুরবে, আমরা জানতে পারলাম না। ধারণাটা পরিচ্ছন্ন নয় স্যার। যেমন আমি তোমাদের মাঝে মাঝে বলি ক্লাসে এসে, এই ছেলেপুলে বার করো। জগদীশ উঠে দাঁড়িয়ে বলছে, স্যার কি বার করব? বাবুরে, আমি কি ডাক্তার? তার মানে ব্যাপারটা কি হলো? পরিচ্ছন্ন নয় ধারণাটা। খাতা কলম বার করতে বলছি না কি বার করতে বলছি বলা মুশকিল। এখানেও সেরকম। এরপরে বললেন আবর্তনরত ইলেকট্রন ক্রমাগত শক্তি বিকিরণ করতে থাকে। এটা বলে তো আরো সম্মুখীন। আবর্তনরত ইলেকট্রন যদি ক্রমাগত শক্তি বিকিরণ করতে থাকে, একটা সময় তো সমস্ত শক্তি শেষ হয়ে যাবে স্যার, ইলেকট্রন তো আর ঘুরতে পারবে না। ইলেকট্রনগুলো এসে নিউক্লিয়াসে আছড়ে পড়বে, পরমাণুর ইলেকট্রন মহল ধ্বংস হয়ে যাবে। পরমাণুর বেশিরভাগ জায়গায় রয়েছে ইলেকট্রন মহল, কারণ নিউক্লিয়াস খুব কম জায়গায়, পরমাণুর তুলনায় 1,00,000 ভাগ। রাদারফোর্ড খুব রেগে গেছিলেন, বললেন তোমরা বুঝতে পারছো না। সবাই বলে স্যার কাইন্ডলি একটু পরিচ্ছন্ন করে যদি বুঝিয়ে বলুন তাহলে বুঝতে পারবে। রাদারফোর্ড বললেন আবর্তনরত ইলেকট্রনের দুটি সমান এবং বিপরীতমুখী বল থাকে। একটা বলকে বলা হয় অপকেন্দ্রিক বল, এই বলটা হচ্ছে অপকেন্দ্রিক, আর এটার নাম হচ্ছে অভিকেন্দ্রিক বল। একটা অপকেন্দ্রিক বল, একটা অভিকেন্দ্রিক বল। এই দুটো বল সমান হওয়ার জন্য ইলেকট্রন না পারছে ছিটকে বেরিয়ে যেতে, না পারছে কেন্দ্রে আসতে, তাই ও এখান দিয়ে ঘুরতে থাকবে। ইংলিশে বলে সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স। দ্য টু ফোর্স আর ইকুয়াল, সো ইট রিভলভিং অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস এ সার্টেইন অরবিট। নির্দিষ্ট কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। এই কথা বলার পরে আরো সমস্যায় পড়ে গেলেন রাদারফোর্ড।
তখন অন্যান্য বিজ্ঞানীরা বলল, স্যার আপনি কি ইলেকট্রনকে পার্টিকেল ভেবেছেন? পার্টিকেলের তো এই দুটো ফোর্স থাকে, সমান ফোর্স। নিরুত্তর রাদারফোর্ড কোনো উত্তর করলেন না। বুঝতে পারলেন কোথাও বড়সড় ভুল হয়ে গেছে, নিরুত্তর থাকলেন উনি। এরপরে পরমাণুর ভরের কথা বললেন। পরমাণুর ভর উহার কেন্দ্রস্থ অপ্রশমিত প্রোটনের ভরের সমান। অপ্রশমিত মানে চার্জ আছে, যেমন প্রোটনের তো পজিটিভ চার্জ, অপ্রশমিত। কিন্তু বিজ্ঞানী মোজেলের পরে রাদারফোর্ড তার এই সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন করে মন্তব্য করেন, পরমাণুর ভর তার কেন্দ্রস্থ প্রশমিত এবং অপ্রশমিত প্রোটনের ভরের যোগফলের সমান। রাদারফোর্ডের কল্পনায় ধরা পড়েছে পরমাণুর কেন্দ্রে দুই ধরনের কণা থাকে, একটা চার্জ আছে আর একটার চার্জ নেই। স্যালুট দেওয়া উচিত রাদারফোর্ডকে, কোনো পরীক্ষা ছাড়া শুধু ভাবনায় বুঝে ফেলেছেন পরমাণুর কেন্দ্রে দুই ধরনের চার্জ কণা আছে, একজনের চার্জ আছে আর একজনের চার্জ নেই, এবং তাদের যোগফলই তার ভরের সমান। এই কারণে আমরা আজও লিখি ভর সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। উনি যেটাকে প্রশমিত প্রোটন বলেছিলেন সেটা অ্যাকচুয়ালি নিউট্রন, তখন নিউট্রন শব্দটার আবিষ্কার হয়নি। আরেকটা তথ্য বলেছিলেন বর্ণালী সম্বন্ধে। পারমাণবিক বর্ণালী সবসময় নিরবিচ্ছিন্ন বর্ণালী বা কন্টিনিউয়াস স্পেকট্রাম। নিরবিচ্ছিন্ন মানে হচ্ছে প্রত্যেকটা বর্ণ পরপর থাকবে, মাঝখানে কোনো ফাঁকা জায়গা থাকবে না। বে, নি, আ, সহকলা, বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল। সবাই জিজ্ঞেস করলো, স্যার পরমাণু তো একটা পার্টিকেল, আপনি সেখান থেকে বর্ণালী কি করে বানাবেন? তো রে দরকার। রাদারফোর্ড বললেন, পরমাণুকে যদি তুমি একটা ইলেকট্রিক আর্কের মধ্যে নিয়ে যাও, পরমাণু তার কঠিন অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় চলে আসবে, তখন রে বিকিরণ করবে। এই বিকিরিত রেকে প্রথমে লেন্স, তারপর প্রিজম, তারপরে লেন্সের মধ্য দিয়ে চালনা করে সাদা বর্ণের পর্দায় ফেললে বর্ণালী পাওয়া যাবে। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত বর্ণালী পাওয়া গেছিল ঠিকই, কিন্তু সেদিনকে প্রত্যেকটা একটা বর্ণর পরে আরেকটা বর্ণ বা সাতটা বর্ণ একসঙ্গে পাওয়া যায়নি। কোনোটায় একটা পাওয়া গেছে, কোনোটায় দুটো পাওয়া গেছে, কোনোটায় তিনটে, আর দুটো বর্ণ পাওয়া গেলে মাঝখানে একটা ফাঁকা বা কালো দাগ দেখা গেছে। অর্থাৎ নিরবিচ্ছিন্ন নয়, যেটা পাওয়া গেছিল সেটা বিচ্ছিন্ন বর্ণালী। রাদারফোর্ডের বর্ণালী তত্ত্ব সঠিক হয়েছে, কিন্তু সেটা নিরবিচ্ছিন্ন নয়। এই জায়গাটায় ভুল হয়েছিল। এরপরে আমাদের ত্রুটি আছে। রাদারফোর্ডের প্রধান ত্রুটি, ওনার পরমাণু মডেল বলবিজ্ঞান সমুন্নত, মেকানিক্স। ইলেকট্রনকে পার্টিকেল ভেবেছেন। রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে কক্ষপথের ধারণা পরিষ্কার নয়, প্রচ্ছন্ন। ওই যে জানা যায় না কত দূরে রয়েছে, কটা রয়েছে ইলেকট্রন। রাদারফোর্ডের পরমাণু মডেল স্থায়ী নয়। ইলেকট্রন যদি ক্রমাগত শক্তি বিকিরণ করতে থাকে, একটা সময় সমস্ত শক্তি শেষ হয়ে যাবে, ইলেকট্রন আর ঘুরতে পারবে না। পরমাণুর ইলেকট্রন মহল ধ্বংস হয়ে যাবে। ইলেকট্রন মহল না থাকলে পরমাণু গঠন থাকবে না। তার মানে ওনার এই চিন্তা ভাবনা সঠিক নয়। আর বর্ণালী তত্ত্বর ভুলটা তো বলেই দিলাম। এগুলো ছিল রাদারফোর্ডের ভুল। এরপরে সায়েন্টিস্ট নিলস বোর মডেল আলোচনা করলেন। নিলস বোরের কথা একটু বলে না বললেই নয়। নিলস বোর এসে রাদারফোর্ডের কথাগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করলেন, তবে রাদারফোর্ড যে কথাগুলো বলছিলেন তা থেকে আরো এক ধাপ এগিয়ে যে, অথবা রাদারফোর্ড যে ভুল ছিল সেরকম কথাবার্তার দিকে বেশি জোর দিলেন। রাদারফোর্ড বলেছিলেন যে কোনো ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করতে থাকে, যে কোনো ব্যাসার্ধের। নিলস বোর বলল একেবারেই নয়।
যে কোনো ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো কখনোই আবর্তন করে না। ইহা সেই সমস্ত বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে যে কক্ষপথে ওই ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π এর সরল গুণিতক বা nh/2π কৌণিক ভরবেগ। এখান থেকে ইলেকট্রনটা এখানে চলে গেল, কেন্দ্রে ডি থিটা কোণ উৎপন্ন করেছে ডিটি সময়ে। তার মানে ডিটি সময়ে উৎপন্ন করে ডি থিটা কোণ, দেয়ারফর একক সময়ে উৎপন্ন করে ডি থিটা বাই ডিটি। এটা হচ্ছে কৌণিক বেগ ডি থিটা বাই ডিটি। এখান থেকে মাস অফ ইলেকট্রন গুণ করতে হবে, এটা কৌণিক ভরবেগ। তার মানে ইলেকট্রনটা কি এখানে আছে না এখানে না এখানে জানা যায়, সেটা আবার nh/2π এর সরল গুণিতক। কৌণিক ভরবেগকে কেমিস্ট্রিতে লেখা হয় mvr ইকুয়াল টু nh/2π, এভাবে কৌণিক ভরবেগ h/2π এর সরল গুণিতক, n ওর সঙ্গে রয়েছে গুণিতক হিসাবে। ফার্স্ট অরবিট বা প্রথম কক্ষের ক্ষেত্রে n এর মান 1, সেকেন্ড অরবিটের ক্ষেত্রে n এর মান 2, থার্ড অরবিটের ক্ষেত্রে n এর মান 3। এখান থেকে যদি কোশ্চেন আসে নিলস বোর এবং রাদারফোর্ডের পরমাণু মডেলের তুলনা করো, তুলনা কথাটার মানে হলো সাদৃশ্য বলতে হবে, বৈসাদৃশ্য বলতে হবে। সাদৃশ্য মানে দুইজনেরই কক্ষপথ বৃত্তাকার, দুইজনের পরমাণু মডেল অনুসারে নিউক্লিয়াসটা কেন্দ্রেই থাকবে, আর এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতে থাকবে, এগুলো হচ্ছে সাদৃশ্য। বৈসাদৃশ্য রাদারফোর্ড বললেন যে কোনো ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করতে থাকে। নিলস বোর বললেন একেবারেই না, সেই সমস্ত বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করে যে কক্ষপথে ওই ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π এর সরল গুণিতক হয়। তোমাদের কি মনে হচ্ছে নিলস বোর অনেক ভালো, অনেক বেশি বলে ফেলেছে? একেবারেই নয়। এই কৌণিক ভরবেগ কনসেপ্টটা ইলেকট্রনকে একমাত্র কণা পার্টিকেল ভাবলে, পার্টিকেল প্রপার্টিস, তবেই একমাত্র বলা সম্ভব, আদারওয়াইজ সম্ভব নয়। তারপর রাদারফোর্ড যেটা বলেছিলেন আবর্তনরত ইলেকট্রন ক্রমাগত শক্তি বিকিরণ করতে থাকে। নিলস বোর বললেন একেবারেই নয়, আবর্তনরত ইলেকট্রন কখনোই শক্তি বিকিরণ করে না, কেবলমাত্র নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তি ছেড়ে দেয়, আর উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে কেবলমাত্র নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তি লাগে, আর উচ্চ থেকে নিম্নতে আসলে শক্তি ছেড়ে দেয়। এবার যদি উচ্চ শক্তি স্তরের শক্তি যদি E2 হয়, উচ্চ শক্তি স্তরের শক্তি যদি E2 হয় আর নিম্ন শক্তি স্তরের শক্তি যদি ইয়ন হয়, তাহলে ওকে আপ ডাউন করতে হবে। E2 মাইনাস ইয়ন সমান সমান ডেলি, এই পরিমাণ শক্তি। যদি নিম্ন শক্তি স্তরের শক্তি ইয়ন হয় আর উচ্চ শক্তি স্তরের শক্তি যদি E2 হয়, তাহলে ইলেকট্রনকে আপ ডাউন করতে হলে এই পরিমাণ শক্তি ত্যাগ করতে হয় বা গ্রহণ করতে হয়। নিশ্চয়ই এটা একটা শক্তির পরিমাণ। দুটো শক্তির বিয়োগফলকে ডেল বলা হয়, ডেল এনার্জি। দুটো মানুষের বিয়োগফলকে ডেল মানুষ, দুটো ঘরের বিয়োগফলকে ডেল ঘর, দুটো জিনিসের বিয়োগফলকে ডেল জিনিস। তা কতটা শক্তি হবে স্যার? এন কোয়ান্টাম হবে, এন কোয়ান্টাম শক্তি। এন মানে 1 2 3 যা কিছু হতে পারে। কোয়ান্টাম আমি বাংলায় লিখেছি, ইংলিশে লিখতে পারতাম, কোয়ান্টাম লিখতাম, কিন্তু কেমিস্ট্রির একটা ভাষা আছে, কেমিস্ট্রিতে লেখা যায় নিউ, এটা কোয়ান্টাম। এইচ নিউ মানে কোয়ান্টাম, শক্তির মোড়ক বা প্যাকেজ। স্মল অ্যামাউন্ট অফ এনার্জি, এইচ প্লাঙ্কস কনস্ট্যান্ট, নিউ ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। 3 নম্বর পয়েন্ট, এই পয়েন্টটা আমার খুব পছন্দের।
তোমরা একটু মন দিয়ে শুনবে। ইলেকট্রন যে শক্তি স্তরে থাকে সেটাই তার শক্তি। ওই শক্তি স্তরে থাকা অবস্থায় ইলেকট্রন কোনরূপ শক্তির গ্রহণ বা বর্জন কিছুই করে না। কেবলমাত্র নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তি গ্রহণ করে, আর উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে শক্তি বিকিরণ করে দেয়। এটা আমার মূল্যবান কথা খুব। ইলেকট্রন যে শক্তি স্তরে থাকে সেটাই তার শক্তি স্তর। তুমি যেমন পাঁচতলায় যখন উঠতে থাকো তখন তোমার কষ্ট হয়, একবার পাঁচতলায় উঠে গেলে তখন কিন্তু আর কষ্ট হয় না। সেখানে তোমার খাওয়া দাওয়া, বাথরুম, সাধারণ জীবনযাত্রা, যদি সুইমিং পুল যা থাকে সব কিছু তুমি করতে পারবে, তোমার আলাদা কোনো ফিলিংস হবে না। তার মানে তুমি যে শক্তি স্তরে থাকো সেটাই তোমার শক্তি স্তর। ইলেকট্রনকে তাই ভাবলেন সায়েন্টিস্ট নিলস বোর। যে এনার্জি লেভেলে আছে সেটাই তার এনার্জি লেভেল। যেমন আমরা যে ঘরে জন্মেছি সেই ঘরে আমাদের থাকতে বা কন্ট্রিবিউট করতে আমাদের কিন্তু কোনো কষ্ট হয়নি। কষ্ট তখনই হবে যখন ওখান থেকে তোমাকে আপগ্রেডে নিয়ে যাওয়া হবে, তখন তুমি আনইজি ফিল করবে। আর যেখানে আছো সেখান থেকে নিম্ন গ্রেডে নিয়ে গেলেও আনইজি ফিল করবে। কিন্তু যে যেখানে জন্মেছো সেখানে থাকতে খেতে তার কোনো কষ্ট হয়নি। বোঝা গেছে ব্যাপারটা? ভালো করে বোঝো। এই যে 1, 2, 3টে পয়েন্ট বললাম, এই 3টে পয়েন্ট নিলস বোরের স্বীকার্য। পরীক্ষার হলে আসলে এই 3টেই লিখতে হবে, পোস্টুলেটস অফ নিলস বোর। কিন্তু মডেল আরও আছে। যেমন আরেকটা মডেল আছে, আবর্তনরত ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ একই সঙ্গে জানা যায়। যে ইলেকট্রনটা ঘুরছে, কোথায় আছে, কত ভরবেগে ঘুরছে, এগুলো নাকি জানা যায়। পরবর্তীতে এর ভুল ধরিয়ে দিয়েছিলেন হাইজেনবার্গ তার অনিশ্চয়তা নীতিতে। হাইজেনবার্গ এসে বললেন আবর্তনরত ইলেকট্রনের কখনোই অবস্থান এবং ভরবেগ জানা যায় না। সম্ভব নয়, কারণ ইলেকট্রন একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। কি করে সম্ভব হতে পারে? যেমন মানুষের মন তড়িৎচুম্বকীয় তরঙ্গ, বোঝা যায় না, ধরা যায় না, অনুভব করা যায় কেবলমাত্র। ইলেকট্রন নাকি এরকম একটা ব্যাপার। বলো তো কোনটা আলাদা হবে? তোমরা পারো কিনা? 1 নম্বর সিঙ্গাড়া, 2 নম্বর মানুষের মন, 3 নম্বরে ইলেকট্রন, 4 নম্বরে ভগবান, 5 নম্বরে লটারি। এর মধ্যে কোনটা আলাদা? অবশ্যই সিঙ্গাড়া। সিঙ্গাড়া পার্টিকেল, বাকিগুলোর অবস্থান এবং ভরবেগ একই সঙ্গে জানা যায় না। মানুষের মন, আমি এখন বসে পড়াচ্ছি না কার কথা ভাবছি তুমি বুঝলে কি করে? বুঝতে পারবে না। ইলেকট্রন তো একই। ভগবান, ভগবান কোথায় আছে? সাধুদের ডাকলে বলবে সব জায়গায় আছে। লটারি, একটা লটারি টিকিট আমাকে দাও, দিয়ে বলতে পারবে এটা এটা কাটুন, আপনার কমন পড়বে 2 লাখ টাকা? বলতে পারবেন না, পারবে না। তার মানে এইগুলোর অবস্থান এবং ভরবেগ একই সঙ্গে জানা যায় না, জানা যায় সিঙ্গাড়ার। ভগবান নিয়ে আমার একটা ছোট্ট গল্প আছে। এক জায়গায় 32 প্রহর ব্যাপী নাম সংকীর্তন হচ্ছে, বড় বড় পাখা সেখানে রয়েছে, দারুণ হাওয়া, গানে বেশ তালে গান বাজছে, পদাবলী কীর্তন হচ্ছে। এক পাগল সেখানে যে হাওয়াতে ওই সুরে ঘুমিয়ে পড়েছে, পদযুগল বিগ্রহের মুখের দিকে একদম। ছুটে এসছে পান্ডারা, কর্মকর্তারা ওই আসরের, সবাই ধরে পেটাবে। পাগল বলছে আমার অপরাধ। হাপ বেটা, অপরাধ বুঝতে পারছিস না? ঠাকুরের মুখের দিকে পা দিয়ে রয়েছিস। পাগল বলছে আমার পাটা তোমরা সবাই মিলে সেই দিকে দিয়ে যাও যেদিকে ভগবান নেই। এবার পান্ডারা এদিক ওদিক চলে যাচ্ছে, এই কথার তো উত্তর নেই। আছো অনল অনিলে চিরনভ নিলে ভূদর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদে গায় শশীতারকায় তপনে, আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিও করিয়া। আছো অনলে অনিলে চিরনভ নিলে ভূদর সলিলে গহনে, জানা যায় না ভগবানের অবস্থান এবং ভরবেগ একই সঙ্গে।
অত সহজ নয়। কেমিস্ট্রি শেখো, দিল সে ফিল করো কেমিস্ট্রিটা কোথায়। তারপরে আর বর্ণালী তত্ত্বটা নিলস বোর ঠিক দিয়েছিলেন, কিন্তু একটা ভুলও হয়েছিল। নিলস বোর বলেছিলেন পারমাণবিক বর্ণালী একটি বিচ্ছিন্ন বা রেখা বর্ণালী, মাঝখানে কালো দাগ থাকবে। রাদারফোর্ড বলছিল নিরবিচ্ছিন্ন, নিলস বোর বললেন বিচ্ছিন্ন। এখানে আমার রাদারফোর্ডের প্রতি দুঃখ হয়। রাদারফোর্ড নিজেই কিন্তু সেই কথাটা স্রষ্টা। বিভিন্ন ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করতে থাকে। তাহলে দুটো ইলেকট্রনের মাঝখানে তো ফাঁকা জায়গা আছে। রাদারফোর্ড একটু ভেবে বলতে পারলেন না যে দুটো রেখার মধ্যে ফাঁকা থাকে? বলতে পারেননি রাদারফোর্ড, তাই দুঃখ হয়। রাদারফোর্ডের একই ত্রুটি। রাদারফোর্ড কণা বলে ভেবেছিলেন, প্রথম ত্রুটি। রাদারফোর্ডের চিন্তা ভাবনা কোয়ান্টাম মেকানিক্স তাও পুরোপুরি ক্লিয়ার করতে পারেনি, জাস্ট মুখেই বলে গেছেন। এই সম্বন্ধে ম্যাথামেটিক্যাল বা অন্তরালের ব্যাখ্যা উনি দিতে পারেননি। রাদারফোর্ডের পরমাণু মডেল জিম্যান এফেক্ট এবং স্টার্ক এফেক্টের ব্যাখ্যা দিতে পারে না। জিম্যান আর স্টার্ক, জিম্যান এফেক্ট আর স্টার্ক এফেক্টের ব্যাখ্যা দিতে পারে না। বিজ্ঞানী জিম্যান টিভির সামনে যদি উনি চুম্বক রাখেন, একদিন ভারত পাকিস্তানের ম্যাচ হচ্ছে, জিম্যান মাথার মধ্যে চুম্বকের তার পেঁচিয়ে নিয়ে খেলা দেখতে বসে গেছে। অমনি খেলা বন্ধ হয়ে গেছে, সবাই ধরে পেটাবে জিম্যানকে। তখন জিম্যান ব্যাখ্যা করছে, শোনো ভাই, যে বর্ণালী যেটা আসে ওটা একটা ইলেকট্রনের প্রবাহ, এটা রে। ইলেকট্রন থেকে যে রেটা আসে ওরও দুটো পোল আছে, পজিটিভ নেগেটিভ। আর আমি মাথায় যেটা পড়েছি চুম্বক ক্ষেত্র, এরও দুটো পোল আছে। এই সমমেরু বিকর্ষণ এবং বিপরীত মেরু আকর্ষণের জন্য ছবিটা ডিফ্লেকশন হয়ে যাচ্ছে। অন্যান্য লোকজন বলল নিলস বোর তো সেই ব্যাখ্যা করেনি। তার মানে নিলস বোরের পরমাণু মডেল জিম্যানের এই এফেক্টকে ব্যাখ্যা দিতে পারে না। স্টার্ক তড়িৎ ক্ষেত্র নিয়ে কাজ করেছিলেন, একই ব্যাপার, ব্যাখ্যা দিতে পারে না। নিলস বোর যেহেতু কণা বলে ভেবেছিলেন, সেহেতু পরমাণুটা হবে দ্বিমাত্রিক, দুটো মাত্রিক, মানে সামনে শুধু দেখা যাবে এরকম। কিন্তু মূলত পরমাণু একটা ত্রিমাত্রিক, যার আয়তন আছে। একটা ইলেকট্রন যদি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হয়, মাঝখানে যদি আমি ঝুলিয়ে রাখি, তাহলে এর মুভমেন্ট সমস্ত দিকে কভার আপ করবে। তার মানে কি হলো, এর আয়তন হবে, তার মানে এটা ত্রিমাত্রিক। আর যদি পার্টিকেল হলো তাহলে সামনেই দেখতে পাচ্ছে, আর কিছু দেখতে পাবে না। তার মানে একটাই প্রধান ভুল ছিল, ইলেকট্রনকে কণা বলে ভাবা। বাকি ভুলগুলো আমরা চাপিয়ে দিলাম। পরীক্ষায় যদি প্রশ্ন আসে নিলস বোর এবং রাদারফোর্ডের পরমাণু মডেলের তুলনা করো, সাদৃশ্যও লিখবে, বৈসাদৃশ্যও লিখবে। এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন তুলনা করো, আর নিলস বোরের পরমাণু মডেলের স্বীকার্য লেখো। প্রথম 3টি পয়েন্ট ভালো করে পড়ে যাবে।